তাজের বাবার বন্ধু। এইটুকু বলেই ডাক্তার শাইখের পিছু পিছু হাঁটা ধরল সে। মৌমিতা উঠে দাঁড়ালো। শরীর এখনও রক্তমাখা পোশাকে আচ্ছাদিত। তাজকে নিয়ে হাসপাতালে আসার পর এক বিন্দুও নড়েনি এখান থেকে। অপারেশন রুমে উকিঝুঁকি মেরে তাজকে এক নজর দেখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। টেনে নিয়ে এলো নীরা, শান্ত কণ্ঠে বলল, চল পোশাক বদলাবি, পুরো শরীরে রক্তে মাখামাখি। মৌমিতা থমথমে গলায় উত্তর দিল, আমি কোথাও যাব না, তাজের কাছেই থাকবো আমি। শুনলি না, তাজকে একটু পরে কেবিনে দিবে। এভাবে রক্তমাখা পোশাকে কিন্তু তোকে কেউ কেবিনে ঢুকতে দেবে না। চল ফ্রেশ হয়ে পোশাক বদলে আসবি। টনক নড়ল মৌমিতার। উঠে দাঁড়ালো সে। যাওয়ার আগে এক পলক তাকালো অপারেশন রুমের দিকে। বিষণ্ণ মনে আবারও পা বাড়ালো সামনের দিকে। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে তাজের। টানা 8 ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার কথা শুনেই এক প্রকার দৌড়ে ছুটে গেছে তাজের কাছে মৌমিতা। ছেলেটার মুখটা কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এক হাত সাদা ব্যান্ডেজ দিয়ে গলায় ঝোলানো, মাথায় সাদা ব্যান্ডেজ দিয়ে পেঁচানো, মুখের ওপর ছোট খাটকাটা ছেঁড়ার দাগ, শরীরে হাসপাতালের জামা কাপড়। মৌমিতার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাজকে। হামা করে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ভরকে গেল তাজ। সাথে ব্যথাও পাচ্ছে খুব। শরীরে অ্যাক্সিডেন্টের অসংখ্য কাটা ছেঁড়া রয়েছে, তার উপর মৌমিতার এভাবে জাপটে ধরা। তবে এই ব্যথার চেয়ে মৌমিতার এমন অস্থিরতা দেখে কেমন যেন সুখ সুখ অনুভব হচ্ছে তাজের। আস্তে ধীরে মৌমিতার মাথায় হাত রাখল সে। ধীর কণ্ঠে বলল, কি করছো? এইভাবে কেউ কাঁদে? কাঁদলে তোমাকে ভীষণ বিশ্রী লাগে মৌ। মৌমিতা মাথা তুলল তাজের বুক থেকে। নাক টেনে টেনে বলল, সবসময় শুধু বাজে কথা। জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এই বুঝি আপনাকে আমি হারিয়ে ফেললাম। মুচকি হাসল তাজ। মৌমিতা কপট রাগ দেখিয়ে শুধালো, আপনি হাসছেন আর আমি আর একটু হলে আপনার চিন্তায় শেষ হতে বসেছিলাম। ইস, শেষ হতে সহজ নাকি? এই পৃথিবীর বুকে তাজের নিঃশ্বাস যতদিন চলবে ততদিন তার মৌয়ের কিচ্ছু হতে পারবে না। আসছে জ্যোতিষী। তা ঠিক, তবে আমার একটাই কষ্ট। কি? আমার আইসক্রিম দুটো ওই বজ্জাত লোকগুলো পাড়িয়ে থেতলে দিয়েছে। আমি জ্ঞান হারানোর আগে দেখেছি। অবাক হলো মৌমিতা। এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেও এই লোক কিনা আইসক্রিম দেখছিল। আইসক্রিমকে কে পাড়ালো আর কি করলো এই লোকের খেয়াল ছিল সেদিকে। জ্ঞান ফেরার পর থেকে আইসক্রিম করে সবাইকে জ্বালিয়ে মারছে তাজ। মৌমিতা বিরক্ত হচ্ছে এবার। ডাক্তার সাফ সাফ বারণ করে দিয়েছে এই অবস্থায় তাজকে যেন আইসক্রিম দেয়া না হয়। আর তাজও নাছোড়বান্দা, সেই হাসপাতালেই মৌমিতার সাথে বসে আইসক্রিম খাবে। হাতে হাত রেখে মৌমিতার সাথে রাস্তায় হেঁটে হেঁটে আইসক্রিম খেতে পারেনি, তাতে কি হয়েছে? সে এখন হাসপাতালে বসে বসে আইসক্রিম খাবে। আগে তো এই লোকের মাথার একটা তার ছেঁড়া ছিল, এখন অ্যাক্সিডেন্টে এই লোকের মাথার সব কয়টা তার ছিঁড়ে গেছে নাকি ভেবে পায় না মৌমিতা। কিন্তু ডাক্তার তো বললো ওর মাথায় নাকি আঘাত লাগেনি। ডাক্তার কি তবে ওর মাথার আঘাত ধরতে পারেনি? এই মুহূর্তে মৌমিতার মনে হচ্ছে এই লোক বেহুশ অবস্থাতেই ভালো ছিল। কেন যে কান্নাকাটি করিয়ে জ্ঞান ফেরাতে গেল? এখন যদি ওর সাধ্য হতো তাহলে মাথায় একটা বাড়ি মেরে আবার অজ্ঞান করে রাখতো। এক হাত তো ভাঙা, আরেক হাত দিয়ে মৌমিতার হাত চেপে ধরেছে তাজ। বাচ্চাদের মতন ঠোঁট উল্টে দিয়ে বলল, দুটো আইসক্রিম এনে দাও না বউ। ডাক্তার বারণ করেছে। ডাক্তারের সব কথা কি শুনতে হয় বউ? দাও না এনে। মৌমিতা বিরক্ত কণ্ঠে অনেকটা মুখ ফসকে বলে উঠল। তাজ! কেঁপে উঠল তাজ, থমকে গেল যেন। ও কি কানে ভুল শুনছে? মৌমিতা ওকে নাম ধরে ডাকলো যেন। হ্যাঁ তাই তো, হঠাৎই যেন ওর নামটা ওর কাছে ভীষণ সুন্দর মনে হলো। মৌমিতা ডেকেছে বলে অধর প্রশস্ত করে হাসলো তাজ। হাসি হাসি মুখে বলল, কি বললে? আরেকবার বলো তো। তুমি আমার নাম ধরে ডেকেছ? থতমত খেয়ে গেল মৌমিতা। কখন যে তাজের নাম ধরে ডেকে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। লজ্জায় মিয়ে গেল সে। আমতা আমতা করে বলল, কই না তো। আমি স্পষ্ট শুনলাম। আবার একবার ডাকো না বউ। মৌমিতা এলোমেলো দৃষ্টি ফেলছে। তাজের নাম ধরে ডাকাতে লজ্জা লাগছে তার। তাজ আবারও বলল, প্লিজ ডাকো না আমার নাম ধরে। তোমার কণ্ঠে আমার নামটা যে বড্ড বেশি মিষ্টি শোনায়। চোখ দুটো বন্ধ করে নিল মৌমিতা। জোরে একটা নিঃশ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলল, তাজ! আমার নাম ধরে ডাকার জন্য চাও আইসক্রিম খাওয়া বাদ দিলাম, তবে এখন থেকে তোমাকে আমার নাম ধরে ডাকতে হবে। আর সাথে তুমি তুমি করে বলবে। চোখ ছোট ছোট করে তাকালো মৌমিতা। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, পারবো না আমি। তাহলে এই অবস্থায় আমি আইসক্রিমও খাবো। মোটেই না।
আমি যা বলেছি তা না করলে তখনই দেখা যাবে। থ্রেট করছেন আমাকে? তুমি যদি তাই মনে করো তাহলে তাই। এখন কথা না বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরো। তাজ এক হাত বাড়িয়ে দিয়েছে। মমিতা চারিদিকে তাকিয়ে বলল। এটা হাসপাতাল। তাজ এক ভ্রু উঁচিয়ে বলল। তো আমার বউ আমাকে জড়িয়ে ধরবে, তাতে কার বাপের কি? মমিতা উসখুস করছে, লজ্জা লজ্জা লাগছে। হাসপাতালে এতগুলো মানুষের সামনে কিভাবে তাজকে জড়িয়ে ধরবে? এমনই মানুষগুলো কেমন যেন ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাজ পর্যবেক্ষণ করলো মমিতাকে। এই মেয়ের যা হাবভাব, তাতে আজ ওকে জড়িয়ে ধরতে পারবে বলে মনে হয় না। উঠে দাঁড়ানোর চেষ্টা করলো তাজ। পায়ে টান পড়তেই আহ করে ব্যথাতুর আর্তনাদ করলো সে। অস্থির হয়ে পড়লো মমিতা। দ্রুত এগিয়ে এসে বিছানায় বসালো তাজকে। অস্থির কণ্ঠে শুধালো। সমস্যা কি? উঠছিলেন কেন? আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। বউ যদি জড়িয়ে না ধরে তাহলে আমাকে উঠেই তো বউকে জড়িয়ে ধরতে হবে, তাই না? হতবম্ব মমিতা। এই লোক এই জন্যই বিছানা ছেড়ে এই শরীরে উঠে আসছিল? এই লোকের তো লজ্জা শরম নেই। সাথে সাথে মমিতার লজ্জাকেও নিলামে ওঠানোর ধান্দা। কিন্তু আর কোনো উপায়ও নাই। মমিতা জড়িয়ে না ধরলে তাজ উঠে জড়িয়ে ধরবে। আর কোনো উপায় না পেয়ে হাসপাতালে সবার সামনেই তাজকে জড়িয়ে ধরতে হলো মমিতাকে। তাজের ঠোঁটে প্রশান্তির হাসি। তাজ ঠোঁট মাখিয়ে বলল। তোমাকে জড়িয়ে ধরলেই আমার সব কষ্ট শান্তি হয়ে যায়। 2 দিন পরই তাজকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে। এটাও অবশ্য তাজের জোরের কারণেই হয়েছে। সে কিছুতেই হাসপাতালে থাকবে না। তার মতে সে এখন পুরোপুরি সুস্থ। মমিতা অনেক চেষ্টা করেও তাজের মত পরিবর্তন করতে পারেনি। অগত্যা তাজকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। বাড়িতে নিয়ে আসার পর তাজের সুবিধা অসুবিধা, খাওয়া দাওয়া, ওষুধ সব কিছুই মমিতা খেয়াল রাখছে। ডান হাতটা ভাঙায় তাজ নিজের কোনো কাজ কর্মই সঠিকভাবে করতে পারছে না। নিগোষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধ নীরবতা বিরাজমান। মমিতা মাত্রই তাজকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। খাওয়ার পর এঁটো বাসনগুলো পাশের টেবিলে রেখে বিছানাটা ঠিক করে দিল। শাসনের সুরে তাজকে বলল। এখন ঘুমিয়ে পড়ুন, আর জেগে থাকবেন না, 10টা বেজে গেছে। মমিতা এঁটো বাসনগুলো নিয়ে এক পা সামনে বাড়াতেই তাজ পেছন থেকে খপ করে ধরে নিল মমিতার হাতটা। মমিতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাজের দিকে তাকাতেই তাজ বলে উঠল। থেকে যাও না আজ রাতটা আমার রুমে আমার সাথে। চমকে উঠল মমিতা। চকিত দৃষ্টিতে অব্যাহত রেখেই তাজকে শুধালো। মানে? তাজ আমতামতা করে উত্তর দিল। না মানে আমি তো অসুস্থ। রাতে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, এই যেমন ধরো ওয়াশরুমে যেতেই হবে, পায়ের ব্যথাটা তো এখনো সম্পূর্ণভাবে ঠিক হয়নি, তাই বলছিলাম কি থেকে যাও না আজ রাতটা। পাশের রুমেই তো আছি, কিছু প্রয়োজন হলে কল করবেন, মোবাইল আছে তো। আমার ওয়াশরুমের বেগ পেয়েছে, তোমাকে কল করব, তুমি আসবে, তারপর ওয়াশরুমে নিয়ে যাবে। ততক্ষণ আমার ওয়াশরুমের কাজ যদি বিছানা হয়ে যায় তখন কি হবে? আমি লজ্জে মুখ কাকে দেখাবো বলো? মমিতা ভেবে দেখল, না তাজ ঠিকই বলেছে। কিন্তু এক রুমে এক বিছানায় তাদের সাথে শুতে কেমন যেন ইতস্তত লাগছে তার। কিন্তু মানুষটা যে অসুস্থ, এই সময় তার সেবা করা ওর কর্তব্য। আর হাজার হলেও মানুষটা ওর স্বামী, তার সাথে এক বিছানায় শুতে তো কোনো অন্যায় নেই, নেই কোনো পাপ। মনের মধ্যে সব চিন্তাভাবনা মাটি চাপা দিয়ে তাজের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল মমিতা। চোখ বন্ধ করার আগে বলল, প্রয়োজন হলে ডাকবেন। ওপাশ ফিরে চোখ বন্ধ করলো মমিতা। হয়তো ঘুমাবে। তাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মমিতার পানে। কাত হয়ে শোয়ার দরুন মমিতার ঘাড়ের চুলগুলো সরে গিয়ে ঘাড়টা উন্মুক্ত হয়ে পড়েছে। তাজের মনে নিষিদ্ধ কিছু চাওয়া উকি মারছে। তাজ নিজেকে ধাতস্থ করে অন্যদিকে ফিরে তাকালো। ওইদিকে আর তাকাবে না বলে মনে মনে পণ করলো, কিন্তু পারল না। না চাইতেও বেহায়া চোখ দুটো ওদিকেই চলে যাচ্ছে। মমিতার স্বামী তো তাজ, ইসলামী মতে বিয়ে করেছে তাকে। স্বামী হিসেবে এইটুকু অধিকার তো তার রয়েছে। তাজ ধীরে ধীরে ঝুঁকে পড়ল মমিতার ঘাড়ের ওপর। আলতো করে ঠোঁট ছোঁয়ালো মমিতার ঘাড়ে। হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি খেলতেই একটা কামড় বসালো মমিতার ঘাড়ে। ঘাড়ে হঠাৎ ব্যথায় হুড়মুড়িয়ে উঠে বসলো মমিতা। কেবলই চোখ দুটো লেগে এসেছিল তার। ঘাড়ে হাত দিয়ে থম মেরে বসে রইল কিছুক্ষণ। চোখের ঘুমটা কাটতেই পাশে ফিরে তাকালো সে। তাজ ভাবলেশীনভাবে বসে আছে। মমিতা সন্দেহের সুরে প্রশ্ন করলো, আপনি আমাকে কামড় দিয়েছেন? কামড়? আমি তোমাকে আবার কখন কামড় দিলাম? নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। মমিতা ভ্রু কুঁচকে তাজের দিকে তাকালো একবার। সন্দেহ হচ্ছে ওর। স্বপ্ন দেখলে বাস্তবেও কেন ওর ঘাড়ে ব্যথা করবে? উঠে দাঁড়ালো সে। ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের ঘাড়টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এখানে স্পষ্ট কোনো মানুষের কামড় দিয়েছে। মমিতা কটমট করে তাজের দিকে তাকালো।
তাজ কাঁথা মুড়ি দিয়ে ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে আছে। মমিতা এসে কাঁথাটা টেনে ফেলে দিল, দাঁতে দাঁত চেপে বলল, আমি স্বপ্ন দেখেছি তাই না? তাহলে এই কামড়িটা কিসের? আজ আপনার দাঁতই আমি ভেঙে দেব। এমন করছো কেন? একটা কামড়ই তো দিয়েছি আমি। তো মিথ্যে কেন বললেন? তোমার ভয়ে? আপনি আমাকে ভয় পান? পাই তো, বিয়ের পর সব স্বামীরাই বউকে ভয় পায়। মমিতার কথা বাড়ালো না। এই বান্দার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আবারও শুয়ে পড়ল নিজের জায়গায়। তাজকে শাসিয়ে বলল, এইবার যদি কামড় দেন তো উঠে একদম নিজের রুমে চলে যাব, এখানে 1 সেকেন্ডও থাকবো না। আচ্ছা, কামড় দেবো না, চুমো দেবো, ঠিক আছে? মমিতা কটমট করে তাজের দিকে তাকালো। তাজ মমিতার দিকে তাকিয়ে চোখ মারল। মমিতা উঠে যেতে নিলেই তাজ এক হাতে মমিতাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। মমিতা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। তাজ একটা বাঁকা হাসি দিয়ে বলল, এক হাত ভেঙেছে তো কি হয়েছে? আমার এক হাতে যে শক্তি, তোমার মতো 2টা মোয়ের মধ্যেও সেই শক্তি নেই। পারলে ছাড়া পেয়ে দেখো আমার এই বন্ধন থেকে। মমিতা নিজের সর্বশক্তি দিয়ে তাজকে ধাক্কা দিল। না, এক চুলো নড়ল না তাজ। তাজের ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি। মমিতা সজোরে তাজের হাতে একটা কামড় বসালো। তাজ চোখ মুখ খিচে আর্তনাদ করলো। ছেড়ে দিল মমিতাকে। ছাড়া পেতে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। বুকে দুহাত গুজে বাঁকা হেসে বলল, কে যেন বলেছিল তার এক হাতের শক্তি আমার মতো 2টো মেয়ের গায়ে নেই, পারলে যেন ছাড়া পেয়ে দেখায়। এটা চিটিং। তুমি আমাকে কামড়ে ছাড়া পেয়েছ। যেভাবে পাই ছাড়া তো পেয়েছি। মমিতা পা বাড়ালো দরজার দিকে। তাজ দ্রুত জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আমার রুমে। রাতে আমার প্রয়োজন হলে? নিজের প্রয়োজন নিজে মিটিয়ে নেবেন। সরি, আমি আর কোনো দুষ্টুমি করব না। থেকে যাও না। সত্যি আর কোনো দুষ্টামি করব না তো। একদম সত্যি। মৌমিতা থেমে গেল। আবারও তাজের পাশে গুটিচুটি মেরে শুয়ে পড়ল। তাজও আর কোনো দুষ্টুমি করলো না এবার। মৌমিতার গা ঘেঁষে শুয়ে পড়ল সে। ঘুমোর দেশে পাড়ি জমালো দুজনেই। রাতের আধার কেটে গেছে। সূর্যের আলোয় ঝলমল করছে প্রকৃতি। সাথে মৃদু শীতল হাওয়া বইছে। সকাল সকাল নিজের মুখের ওপর কারো উত্তপ্ত নিঃশ্বাস অনুভব হতেই চোখের ঘুম কেটে গেল তাজের। পিটপিট করে চোখ খুলে তাকালো সে। চোখের সামনে ভেসে উঠল তার প্রেয়সীর ঘুমন্ত মায়াবী মুখশ্রী। মুহূর্তেই ভরকে গেল সে। সে কি স্বপ্ন দেখছে? এত সকালে মমিতা এলো কোথা থেকে? মস্তিষ্কে চাপ পড়তে মনে পড়ল কাল রাতের কথা। মুখে হাসি ফুটে উঠল তার। ফু দিয়ে সরিয়ে দিল মমিতার কপালে পড়ে থাকা ছোট্ট ছোট্ট চুলগুলো। একটু এগিয়ে গেল মমিতার দিকে। দূরত্ব ঘুচিয়ে মমিতার কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো। আবার নিজের জায়গায় ফিরে এলো সে। পিটপিট করে চোখ খুলে তাকালো মমিতা। চোখের সামনে তাজকে দেখে হাসি মুখে বলল, গুড মর্নিং। গুড মর্নিং বউ। ভূত দেখার মতো চমকে উঠল মমিতা। হুড়মুড়িয়ে উঠে বসলো। একবার চোখ ডলে আবার তাকালো। চকিত কণ্ঠে বলল, আপনি সত্যি আসছেন? তাজ ঠোঁট প্রশস্ত করে হাসলো। বলল, এত ভোলা মনের বউ তুমি? আর আমি সত্যিই থাকবো না তো মিথ্যা থাকবো? মমিতা আমতা আমতা করে বলল, না তা নয়, হঠাৎ দেখে একটু চমকে গিয়েছিলাম। চলুন আপনাকে ওয়াশরুমে দিয়ে আসি, ফ্রেশ হবেন। তাজ বালিশ হাতড়ে মোবাইলটা আনলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বলল, কেবল 7টা, আমি আরেকটু শুয়ে থাকবো। মমিতা খোলা চুলগুলো হাত কোফা করতে করতে বলল, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, আপনি শুয়ে থাকুন। তাজ এক হাতে টেনে মমিতাকে নিজের বুকের উপর শুইয়ে দিল। আদুরে কণ্ঠে বলল, তুমি আমার সাথে শুয়ে থাকবে। এত সকালে উঠে তোমার কোনো কাজ নেই? ব্রেকফাস্ট বানাবো, ছাড়ুন আমাকে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। আমার ব্রেকফাস্ট বানানোর জন্য সার্ভেন্ট আছে। তুমি আমার বুকের উপর শুয়ে থাকো একটু। মমিতাও আর কথা বাড়ালো না। নিশ্চুপভাবে তাজের বুকে মাথা দিয়ে শুয়ে রইল। ধক ধক করে আওয়াজ হচ্ছে তাজের বুকে। ঝড় উঠছে মমিতার হৃদয়ে। কান পেতে শুনছে তাজের হৃদস্পন্দন। মমিতার সম্পূর্ণ শরীরে বয়ে যাচ্ছে শীতল রক্তস্রোত। বেলা বেশ গড়িয়েছে। মেঘে ঢেকে আছে আকাশটা। সূর্য যেন লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তাজ শুয়ে বসে দিন কাটাচ্ছে আর মমিতা তার সেবায়। বিছানায় অলস শিশুর মতো গড়াগড়ি করছে তাজ। মমিতা কেবলই ঢুকলো রুমে ঢুকেই কটমট করে তাজের দিকে তাকালো। তাজ আবারও বিছানা অগোছালো করেছে। মমিতা বিছানা গুছিয়ে যায়। বেশি হলে 5 মিনিট, তার মধ্যেই তাজ গড়াগড়ি করে বিছানা এলোমেলো করে দেয়। বিছানার চাদর কুঁচকে এক জায়গায় রেখে দেয়। প্রতি 5 মিনিট অন্তর মমিতাকে একবার বিছানা গোছাতে হয়। মমিতার দৃষ্টি খেয়াল করেই উঠে বসলো তাজ। ভদ্র বাচ্চাদের মতো শান্তভাবে বসে আছে সে। মমিতা দাঁতে দাঁত চেপে বলল,
আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন আমাকে 24 ঘন্টা জ্বালানোর জন্য? মুখ ভার করলো তাজ, গাল ফুলিয়ে বলল, এই কথা তুমি বলতে পারলে মৌ? আমি তোমাকে জানানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে? অপরাধ বোধ জাগলো মৌমিতার মনে। সত্যি তো, তাজ তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেনি, ওর জন্য আইসক্রিম আনতে গিয়েই তো অ্যাক্সিডেন্ট করেছে। মৌমিতা অপরাধীর কণ্ঠে বলল। সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। তাজ মুখ ঘুরিয়ে নিল, কথা বলবে না মৌমিতার সাথে। মৌমিতা কানে ধরে বলল, এই দেখুন, কানে ধরেছি, আর বলবো না এইভাবে। এদিকে তাকান এবার। তাজ তাকালো না, মুখ ঘুরিয়ে অন্য দিকেই তাকিয়ে আছে। মৌমিতা তাজের গালে হাত রাখলো। কেঁপে উঠল তাজ, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে দেখতে চায় মৌমিতা আর কী করে তার রাগ ভাঙানোর জন্য। মৌমিতা তাজের গাল ধরে টেনে টুনে নিজের দিকে ফেরালো। অপরাধীর মতো মুখ করে বলল, সরি বললাম তো, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দিন। তাজের রাগ পড়লো না, পড়বে কীভাবে? সে তো এখন আর রাগ করে নেই, শুধু রাগের অভিনয় করে যাচ্ছে। মৌমিতা টুক করে তাজের গালে একটা চুমু খেলো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, চুমু খেয়ে নিয়েছি, এবারও কি রাগ করে থাকবেন? তাজ ঠোঁট প্রশস্ত করে হাসলো, এক হাতে টেনে নিজের কোলে বসালো। ঘোর লাগা কণ্ঠে বলল, ভালোই তো ট্রিক্স শিখেছ আমার রাগ ভাঙানোর। তবে এইভাবে যদি তুমি রাগ ভাঙাও, তবে আমি 1000 বার রাগ করে থাকতে চাই তোমার সাথে। লজ্জা পেল মৌমিতা, লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে তার। তাজ পর্যবেক্ষণ করলো মৌমিতার গালে, অতঃপর বলল, বাহ, লজ্জায় তোমার গাল দুটো যে একদম টমেটোর মতো হয়ে আছে। তবে আমি যে তোমার লজ্জা আরেকটু বাড়িয়ে দিতে চাই বউ। মৌমিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাজের মুখ পানে তাকিয়ে রইল। তাজ সময় নষ্ট করলো না, নিজের এক হাত মৌমিতার চুলের মধ্যে চালিয়ে মৌমিতার ঠোঁটে নিজের দুই ঠোঁট মিলিয়ে দিল। শুষে নিতে শুরু করলো মৌমিতার দুই ঠোঁটের অমৃত সুধা। প্রায় মিনিট 10 পর মৌমিতার ঠোঁট ছাড়ল তাজ। ঘাড়ে মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। মৌমিতা যেন লজ্জায় গুটিসুটি মরে গেছে, এলোমেলো দৃষ্টি ফেলছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। হঠাৎ তাজের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। তাজের দিকে তাকিয়ে বলল, ওয়াশরুমে চলুন, গোসল করবেন। গোসলের কথা শুনেই তাজের মাথায় যেন বিনা মেঘে এক বজ্রপাত আঘাত হানল। তাজ নাক মুখ কুঁচকে জানালো, আমি গোসল করব না, বাইরের বৃষ্টি আমার শীত লাগছে। এই শীতে কেউ গোসল করে? আজ 4 দিন ধরে আপনি গোসল করেন না, কোনো ভনিতা না করে দ্রুত ওয়াশরুমে চলুন। মাত্র 4 দিন? আমার একসাথে 7 দিন গোসল না করার রেকর্ড আছে। অবাক হলো মৌমিতা, নাক ছিটকে বলল, ইয়াক, বাইরে বের হয়েছেন কিভাবে? মানুষ গন্ধ পায়নি? পারফিউম মেরে কাজ চালিয়েছে। আমার সাথে থাকতে হলে আপনাকে রোজ গোসল করতে হবে। গোসল করবেন, চলুন। আজ গোসল না করলে হয় না? এমনি আমার একটা হাত ভাঙা, পানি লাগলে সমস্যা হবে। সে আমি বুঝবো, আপনি গোসল করবেন, চলুন। না, আজ গোসল করব না, শীত লাগছে আমার। আজ যদি আপনি গোসল না করেছেন, তাহলে আজ কিন্তু আপনার আশেপাশে আসবো না, আর রাতে আপনার পাশে ঘুমাবো না। করুণ দৃষ্টিতে মৌমিতার মুখপানে তাকালো তাজ, বলল, আজ না করলে হয় না, কাল শিওর গোসল করব। তাহলে আমি যা বললাম তাই? আচ্ছা, করব গোসল, তবে আমার শর্ত আছে। কি শর্ত? আমার নাম ধরে বলতে হবে, আর তুমি তুমি করে বলতে হবে। সুন্দর করে বলো, তাজ চলো গোসল করবে। তাহলে আমি রাজি হয়ে যাব। পারবো না। তাহলে আমি গোসলও করব না। আচ্ছা বলছি, বলো। তাজ চলো গোসল করবে। তাজ এক হাতে মৌমিতার বাহু জড়িয়ে ধরলো, শান্ত কণ্ঠে বলল, চলো গোসল করবো আমি। তাজের ভাঙা হাতের পলিথিন পেঁচিয়ে একটা মোড়ার ওপর বসিয়ে দিল তাকে। তাজও বাধ্য ছেলের মতো বসে পড়ল। মাথাটা নুয়ে দিন। আমার আপনি করে বলেছ? আমি নোয়াবো না মাথা। আচ্ছা, মাথাটা নুয়ে দাও, শ্যাম্পু করব। তাজ মাথায় শ্যাম্পু করিয়ে চুলগুলো ধুয়ে দিল। আস্তে ধীরে তাজের টি শার্টটা খুলে দিল। তাজ উদম গায়ে বসে আছে মৌমিতার সামনে। মৌমিতার কেমন লজ্জা লজ্জা লাগছে, তাকাতে পারছে না তাজের দিকে। মৌমিতা বালতিতে পানি ভরে মগটা এগিয়ে দিল তাজের দিকে। কাপা কাপা কণ্ঠে বলল, নিন, এক হাতে শরীরে পানি ঢালো। তাজ পাকা হাসলো, বলল, আমি তো বলেছিলাম গোসল করব না, তুমি আমাকে জোর করে নিয়ে এসছো। এখন পানি আমার শরীরে তোমাকে ঢালতে হবে, না আমি গোসল করব না। মৌমিতা পড়েছে মহাবিপাকে। তাজের উন্মুক্ত বক্ষের দিকে তাকালে মাথায় সব ছিমার্কা চিন্তাভাবনা উদয় হচ্ছে, আর তাজও সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। মৌমিতা ঠিক বুঝতে পারছে তাজ এটা ইচ্ছে করেই করছে, কিন্তু মৌমিতাও হারবে না। তাজকে আজ গোসল করিয়েই ছাড়বে। চোখ বন্ধ করে নিল মৌমিতা। কাপা কাপা হাতে তাজের মাথায় পানি ঢাললো। তাজ একটু ঝুঁকে মৌমিতার মুখের সামনে মাথা ঝাড়া দিল।
তাজের চুলের পানি সব মমিতার নাকে মুখে। দ্রুত চোখ খুলল সে, নাক মুখ কুচকে ফেললো, চেঁচিয়ে বলল, তাজের বাচ্চা। আমি তাজ, আমার কোনো বাচ্চা হয়নি। এসব বাচ্চা মুখ ছাড়বে কবে? যেদিন আমার বাচ্চা হবে। অতঃপর মমিতা কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, যেদিন তুমি আমার কাছে আসবে, সম্পূর্ণভাবে আমার হবে, তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে খুঁজে পাবে আমার অস্তিত্বকে। আমি মিশে যেতে পারবো তোমার মাঝে। মমিতা থমকে গেল, ঘড়ির মধ্যে চলে গেল। লজ্জা লাগছে তার। কী সব বলছে তাজ, মানুষটা বড্ড ঠোঁটকাটা। কি বলবেও ভাষা খুঁজে পাচ্ছে না সে। এইসব কথার কি উত্তর দেওয়া যায়? ইস, কি ছিমার্কা কথাবার্তা। মমিতার ঘোরের মধ্যেই ঝর্ণাটা অন করে দিল তাজ। মাথার ওপর ঠান্ডা অস্তিত্ব অনুভব করতেই চমকে উঠল মমিতা। মাথার ওপর তাকিয়ে দেখলো বৃষ্টির ন্যায় পানি ঝরছে। ঝর্ণাটা বন্ধ করার আগেই তাজ এক হাতে নিজের দিকে টেনে নিল মমিতাকে। দুজনেই ভিজে চুপচুপে। মমিতার শরীরের প্রতিটি ভাঁজ যেন স্পষ্ট হয়ে উঠেছে পানিতে ভিজে। তাজের ভিতরকার পুরুষালী আচরণ যেন জাগ্রত হচ্ছে ধীরে ধীরে। তাজ কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মমিতার দিকে। চমকে উঠল মমিতা। এলোমেলো দৃষ্টি ফেলছে সে। তাজের চোখ আজ নিষিদ্ধ কিছুর বায়না করছে। ওই চোখে চোখ মেলাতে পারছে না মমিতা। নিজেরও কেমন ঘোর লেগে যাচ্ছে। না না, নিজেকে সংযত করতে হবে, নয়তো আজ সাংঘাতিক কিছু ঘটে যাবে। মমিতা কিছুতেই এই মুহূর্তে এমন কিছু চাইছে না। মৃদু ধাক্কা দিল তাজকে। আকস্মিক ধাক্কায় দুপা সরে গেল সে। মমিতা দৌড়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। তাজ এখনও ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। তার ঘোর হয়তো এখনও কাটেনি। সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। রুমে গলার মধ্যে টি শার্ট ভরে দাঁড়িয়ে আছে তাজ। এক হাত ভাঙা থাকায় অন্য হাতে টি শার্টটা পরতে পারছে না। ট্রাউজারটা কোনো রকম টেনে টুনে পরে নিয়েছে, কিন্তু সমস্যা করছে এই বজ্জার টি শার্টটা। আর মমিতাও সেই যে দৌড়ে বেরিয়ে গেল, আর এলো না এই রুমে। তাজ টি শার্টটা গায়ে জড়ানোর চেষ্টা চালাচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, অপেক্ষা করছে তার প্রেয়সীর আসার। তাজের ব্যান্ডেজ কেটেছে আজ 2 দিন। এখন তাজ পুরোপুরি সুস্থ। তবে সে সুস্থ হওয়ার পরও মমিতাকে নিজের রুমে ফিরতে দেয়নি সে। তার এক কথা, একবার যখন আমার রুমে চলেই এসেছো, এখান থেকে আর তোমার যাওয়া যাবে না। তাজের জেদের কাছে হার মেনে মমিতাকে এখন থাকতে হচ্ছে তাজের কাছেই। তার সকল জিনিসপত্র নিয়ে পার্মানেন্টভাবে শিফট হয়েছে তাজের রুমে। তাজেরও ইদানিং রাগটা একটু কমেছে, সবসময় একটা ফুরফুরে মেজাজে থাকে। ধরনের বুকে সন্ধ্যা নেমেছে মাত্রই। সূর্যকে বিদায় জানিয়ে অন্ধকার গ্রাস করে নিচ্ছে প্রকৃতিকে। লাল নীল কৃত্রিম আলোয় ভরে উঠছে শহর। মমিতা বসে আছে নিজের রুমে। হঠাৎ প্রবল ঝঙ্কার তুলে তার হাতের ফোনটা বেজে উঠল। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে মা নামটা। হাসি মুখে কলটা রিসিভ করলো মমিতা। কানের কাছে ধরে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বাবা তারা কেমন আছে? সবাই ভালো আছে। বাড়িতে কবে আসবি? কতদিন দেখি না তোকে, মনটা বড় পোড়ায় তোর জন্য। এই তো মা, কলেজ বন্ধ হলেই চলে আসবো। এই কথা তো সেই কবে থেকেই শুনছি। না, এবার সত্যিই আসবো। মনে রাখিস কিন্তু। শোন, বলো। তোকে একটা কথা বলার ছিল, রাগ করিস না। আচ্ছা বলো। তোর বাবা তোর জন্য একটা ছেলে দেখেছে। ছেলেটা যথেষ্ট ভালো, তোর বাবার খুব পছন্দ হয়েছে। ওনারা তোকে দেখতে চাইছে, তুই যদি একটু আসতি। আঁতকে উঠল মমিতা, গলা শুকিয়ে যাচ্ছে। কিভাবে মাকে বলবে এত বড় একটা সত্য? সে যে এখানে কাউকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে, সংসারও করছে। সত্যটা জানলে বাবা মা ঠিক কতটা কষ্ট পাবে ভাবতে পারছে না মমিতা। আমতামতা করে বলল, মা, তোমাদের কতবার বলবো আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। কেবল তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তোর পছন্দ না হলে সেখানে আমি বা তোর বাবা কেউ তোকে জোর করে বিয়ে দেব না। আচ্ছা দেখছি কি করা যায়। তুই আগে আয়, ছেলে দেখ, তারপর না হয় সিদ্ধান্ত নিবি। দেখছি না, তুই দ্রুত চলে আয়। আচ্ছা মা। আচ্ছা রাখছি। ফোন কেটেই মমিতার মনে ছেয়ে গেল বিষাদের ছায়া। কি করবে ও এখনও? বাবা মাকেই বা কীভাবে ও সত্যটা বলবে? তারাই বা কেমন রিয়্যাক্ট করবে ভাবতে ভাবতে পিছু ফিরতেই চমকে উঠল। তাজ দাঁড়িয়ে আছে ওর পেছনে, চোখে মুখে হিংস্রতা। সেই আগের তাজ আবার যেন জেগে উঠেছে। চোখ দুটো লাল টকটকে বর্ণ ধারণ করেছে। তবে কি তাজ সব কথা শুনে নিয়েছে? মমিতা কিছু বলার জন্য 2 ঠোঁট ফাঁক করতেই সজোরে একটা থাপ্পড় পড়ল তার গালে।
ছিটকে গেল মৌমিতা। ঠোঁটের কোণা কেটে রক্ত বেরিয়েছে, কিন্তু রাগ কমেনি তাজের। মৌমিতাকে টেনে তুলে এক হাতে গলা চেপে ধরল তাজ। দাঁতে দাঁত চেপে বলল, কেন বললি না তুই বিবাহিত? বিয়ে করেছিস আমাকে, নাকি অন্য কাউকে বিয়ে করার শখ জেগেছে? ছেড়ে যাবে আমাকে? আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করলেও মেরে পুঁতে ফেলবে তোকে। মৌমিতার দম আটকে আসছে, কথা বলতে পারছে না, গলায় আটকে যাচ্ছে। তবু অনেক কষ্টে বলল, এইভাবে ফোনে হুট করেই বলা যায় আমি বিয়ে করেছি? এত বড় একটা কাজ করে ফেলেছি তাদের রেখে। তাহলে হয়তো তাদের প্রতিক্রিয়াটা আরও খারাপ হতো। তাই ভেবেছি সিলেটে গিয়ে তাদের সামনাসামনি কথা বলবো এই বিষয়ে। হয়তো মৌমিতার কথা বুঝলো তাজ। একটু ঠান্ডা হলো, মৌমিতার গলা ছেড়ে দিল সে। ছাড়া পেয়ে কেসে যাচ্ছে মৌমিতা, কিন্তু কিন্তু তার বলল না কিছু। একবার মৌমিতার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। নিকুশ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। চারিদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে রাতের নিশাচর কিছু প্রাণীর ডাক। তাজ এখনও রুমে ফেরেনি। সেই যে তখন বেরিয়েছে, তারপর আর দেখা নেই। মৌমিতা ঠিক জানে এখন অপরাধ বোধে ভুগছে সে। মৌমিতা খুব ভালো করে চেনে মানুষটাকে। পুরো বাড়ি খুঁজেছে তাজকে, কোথাও নেই সে। ছাদটা খোঁজা এখনও বাকি। এই রাতে একা একা ছাদে যেতেও ভয় লাগছে মৌমিতার, কিন্তু মনে মনে অনেকটা নিশ্চিত সে যে তাজ এই মুহূর্তে ছাদেই আছে। তাই ভয় যতই করুক না কেন, ছাদে না গেলেই নয়। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে কাঁপা কাঁপা পায়ে পা বাড়ালো ছাদের দিকে। ছাদের দরজা খুলতেই অন্ধকারে দেখা মিলল এক অবয়বের। মৌমিতা আস্তে ধীরে পা চালিয়ে অবয়বটির পাশে দাঁড়ালো। আলতো হাতে হাত ধরল তাজের, শান্ত কণ্ঠে বলল, কি করছো এখানে? তাজ ফিরে তাকালো না মৌমিতার দিকে, একটু চমকালো না। সে যেন আগে থেকেই জানতো মৌমিতা আসবে এখানে, আর তারই অপেক্ষায় ছিল সে। অন্ধকারের দিকে তাকিয়ে তার জবাব দিল, অন্ধকারে দেখছে। দীর্ঘশ্বাস ফেলল মৌমিতা। সে ঢের বুঝতে পারছে তাজ আবার মনের দিকে থেকে ভেঙে পড়েছে। শান্ত কণ্ঠে বলল, চলো নিচে চলো। তাজও কোনো কথা বাড়ালো না, বাধ্য ছেলের মতো চলতে লাগলো মৌমিতার হাত ধরে। রুমে এসে মৌমিতার হাত টেনে বসিয়ে দিল নিজের কোলে। মুখ গুজল মৌমিতার ঘাড়ে। কেঁপে উঠল মৌমিতা, তবে সরিয়ে দিল না তাজকে। এই কয়দিন তার তাজের এমন একটু আধটু ছোঁয়ার অভ্যাস হয়ে গেছে। তাজ ঘোর লাগা কণ্ঠে বলল, আর যদি আমি তোমাকে নিজে করে চাই, দেবে তুমি? মৌমিতা চমকালো, ভড়কালো, থমকে গেল। সে কখনোই চিন্তা করেনি তাজ হঠাৎ করে এমনভাবে তাকে চেয়ে বসবে। সে মোটেও মানসিকভাবে প্রস্তুত না এর জন্য। মৌমিতা নিজের থেকে ছাড়িয়ে নিল তাজকে। উঠে দাঁড়ালো সে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তা হয় না তাজ। তাজ উঠে দাঁড়ালো, মৌমিতাকে টেনে নিজের কাছে নিয়ে এলো, জড়িয়ে নিল নিজের সাথে। অনুরোধের সুরে বলল, কেন হয় না মৌ? আমি তোমার স্বামী। আমার কি তোমাকে নিজে করে পেতে ইচ্ছে করে না? ভালোবাসতে ইচ্ছে করে না তোমাকে? তোমাকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করে না? আমি কি মানুষ না? তেমন নয় তাজ, তুমি তো জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। এখনও আমার পরিবার আমার বিয়ের ব্যাপারে কিচ্ছু জানে না। এরই মধ্যে আমি অনাকাঙ্ক্ষিত কিছু চাই না। আর কিছু বলতে পারল না মৌমিতা। তাজ মৌমিতার ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিয়েছে। চাইলেও কথা বলতে পারছে না মৌমিতা। ধীরে ধীরে তাজের স্পর্শগুলো বেসামাল হচ্ছে। মৌমিতা বাধা দেওয়ার চেষ্টা করছে তাজকে, কিন্তু তাজ শুনছে না কোনো বারণ। তাজ কেমন উন্মাদ হয়ে গেছে আজ। মৌমিতাও এক পর্যায়ে হার মানল তাজের কাছে। এখন আর তাজকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি তার মধ্যে নেই। মস্তিষ্ক বলছে যা হচ্ছে ঠিক হচ্ছে না, বাধা দে তুই। মন বলছে হোক না কিছু বেঠিক, স্বামী তো, তার সম্পূর্ণ অধিকার রয়েছে তোর ওপর। মন এবং মস্তিষ্কের লড়াই জিতে গেল মন। মৌমিতা সঁপে দিল নিজেকে তাজের কাছে। পূর্ণতা পেল দুজনের ভালোবাসা, দুজনের সম্পর্ক। দুজনেই পাড়ি দিল অজানা এক সুখের স্রোতে। তবে দুজনেই অজ্ঞাত আগামীকালকের সম্পর্কে। কে অপেক্ষা করছে আগামীকাল তাদের জন্য? রাতের আধার কেটে আলোকিত হয়ে উঠেছে ধরণী। আকাশের বুক চিরে সূর্য উঁকি দিয়েছে। পাখির কিচিরমিচির কলধ্বনিতে ভরে গেছে চারিদিক। তাজের উদম বুকে লেপ্টে আছে মৌমিতা, ঘুমিয়ে আছে এখনও। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে তার। রুমের জানালার ফাঁকা গলিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পিটপিট করে চোখ খুলল তাজ। চোখ খুলেই বুকের ওপর মৌমিতাকে আবিষ্কার করতেই ঠোঁটে হাসি ফুটে উঠল তাজের। হাত দিয়ে রুমে আসা সূর্যরশ্মি আড়াল করল সে, যাতে মৌমিতার ঘুমে ব্যাঘাত না ঘটে।
মমিতার চুলের মধ্যে আলতোভাবে একটা চুমু খেলো। কী ভেবে খুব সাবধানে নিজের ওপর থেকে মমিতাকে সরিয়ে উঠে পড়ল সে। জানালার পর্দাটা ভালোভাবে টেনে দিয়ে সূর্যরশ্মি থেকে আড়াল করে দিল মমিতাকে। ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ওয়াশরুমের আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাজ। বুকে পেটে খামচির দাগ। কালকে রাতের কথা মনে উঠতেই প্রশান্তির হাসি হাসলো সে। মনের মধ্যে ভয়টা একটু হলেও কেটেছে। আজকের পরে হয়তো মমিতা কখনো ওকে ছেড়ে যাবে না। ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলো তাজ। আজ নিজের হাতে মমিতার জন্য ব্রেকফাস্ট বানাবে তাজ। বেলা বেশ গড়িয়েছে, এখনও বিছানায় ঘুমাচ্ছিল মমিতা। হঠাৎ কর্কশ কণ্ঠ বেজে উঠল মোবাইলটা। ঘুমের মধ্যেই চোখে মুখে কুঁচকে গেল মমিতার। ফোনটা বেজেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। বালিশ হাতড়ে কলটা রিসিভ করে কানে ধরতেই ঘুম উবে গেল। লাফ দিয়ে উঠে বসলো সে। চোখে মুখে ভয় এবং বিষাদের ছায়া নেমেছে। ওপাশ থেকে কলটা কেটে দিয়েছে। অশান্ত হয়ে পড়েছে মমিতা। কোনো রকম গায়ের জামাটা জড়িয়ে হাত ব্যাগ আর মোবাইলটা নিয়ে দৌড়ে নিচে এলো সে। দৌড়ে সদর দরজার দিকে যাওয়ার আগে পথ আগলে দাঁড়ালো তাজ। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে তাজ, আমার এক্ষুনি যেতে হবে। দ্রুত পা চালিয়ে বেরিয়ে যাওয়া ধরলো মমিতা। পেছন থেকে হাত টেনে ধরলো তাজ। বলল, কোথাও যাবে না তুমি? চমকে উঠল মমিতা। চকিত দৃষ্টিতে অব্যাহত রেখে বলল, কি বললে তুমি? আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে আর আমি যাব না? মিথ্যে বলছো তুমি। কোনো অ্যাক্সিডেন্ট করো নাই তোমার বাবা। অন্য কাউকে বিয়ে করবে, তাই না? আমাকে ছেড়ে যেতে চাও তো তুমি? সেদিন তোমার মা বলেছিল, তাই না? কোথাও যাবে না তুমি। এসব কি বলছো তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হিংস্র হয়ে উঠেছে তাজ। চোখে মুখে উপচে পড়া রাগ চিৎকার করে বলল, মাথা আমার একদম ঠিক আছে, তাই তো এই কথা বলছি আমি। কি ভেবেছ কিছু বুঝতে পারি না আমি? হতবম্ব মমিতা। তাজ যে এমন কিছু করবে কখনো ভাবতেও পারেনি সে। তাজের মানসিক বিক্ষিপ্ততার জন্য হয়তো সে রেগে যেতে পারে, সাময়িক রাগ কন্ট্রোল করার জন্য হয়তো একটু খারাপ ব্যবহারও করতে পারে, কিন্তু এমন অমানবিক নির্দয়ের মতো আচরণ করবে কখনো কল্পনাও করতে পারেনি মমিতা। মমিতার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব আশঙ্কাজনক, কিন্তু তাজ যেতে দেবে না তাকে? কোনো সন্তান কি মেনে নিতে পারে এটা? মমিতাকে টেনে হিঁচড়ে রুমের মধ্যে বন্দি করে রাখলো তাজ। মমিতা সামনে দরজা ধাক্কিয়ে যাচ্ছে, চিৎকার করে বলছে, আমাকে যেতে দাও তাজ, আমার বাবা খুব অসুস্থ, তুমি আমার সাথে এমনটা করতে পারো না তাজ। মমিতার আর্তনাদ হয়তো পৌঁছাচ্ছে না তাজের কানে। সে খাবার টেবিলে চলে গেল সকালের নাস্তা গোছাতে। ডুকরে কেঁদে উঠল মমিতা। কেঁদে কেঁদে বলল, এতটা পাশে তুমি হতে পারো না। মমিতার আর্তনাদ শুনে ছুটে এলো রাদিফ। দৌড়ে গেল তাজের কাছে, অনুরোধ করে বলল, মেয়েটাকে যেতে দে, ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। তেতে উঠল তাজ, রাগী কণ্ঠে বলল, আমার থেকে বেশি জানো তুমি? ওর বাবাও কোনো অ্যাক্সিডেন্ট করেনি। ওসব সাজানো নাটক। অন্য ছেলের সাথে বিয়ে দিব ওকে। আমাকে ছেড়ে যেতে চাইছো? তুই ভুল বুঝছিস তাজ, মৌ তোকে ছেড়ে যাবে না, ও তোকে ভালোবাসে। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি মোকে কোথাও যেতে দেবো না, ব্যাস শেষ। রাদিফের হাজার অনুরোধেও মন গলাতে পারেনি তাজের। কিছুক্ষণ পর থেমে গেল মমিতার আর্তনাদ। দরজা ধাক্কানোর শব্দ আর আসছে না। চারিদিক কেমন নীরব হয়ে গেছে। দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়তো ক্লান্ত হয়ে দরজা ধাক্কানো বন্ধ করেছে সে। পাত্তা দিল না তাজ, নিজের কাজে নিজে মন দিল আবার। ঘণ্টাখানেক পর খাবার রেডি করে খাবার হাতে রুমে পৌঁছালো তাজ। দুজনের খাবার এনেছে সে। এখন প্রায় দুপুর। সকালে ঝামেলায় ব্রেকফাস্ট করা হয়নি কারোরই। এখন দুজনে মিলে একসাথে খাবে। দরজা খুলে ভেতরে ঢুকেই চমকে গেল তাজ। ভেতরে কেউ নেই। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও মৌমিতাকে পাওয়া গেল না। ওয়াশরুমেও নেই। বন্ধ রুম থেকে উধাও হয়ে গেল নাকি মেয়েটা? তাজের কেমন অস্থির অস্থির লাগছে, পাগল পাগল লাগছে নিজেকে। আচ্ছা, বারান্দায় নেই তো মেয়েটা? দৌড়ে গেল বারান্দায়। বারান্দায় পৌঁছাতেই পাজোড়া থমকে গেল মমিতার। খোলা বারান্দায় লম্বা করে শাড়ি বাঁধা। তাজের আর বুঝতে বাকি নেই এখানে কি হয়েছে। মমিতা পালিয়েছে। এই শাড়ি বেয়ে নিচে নেমেই মমিতা পালিয়েছে। তাজ কেমন বুদ্ধিশূন্য হয়ে পড়েছে। দৌড়ে এলো রুমে। বিছানার এক কোণে ভাঁজ করা একটা কাগজ রাখা। কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে নিল হাতে। কাগজের ভাঁজটা খুলে তাকাতেই যেন পুরো দুনিয়া থমকে গেল তার। প্রিয়, ভালোবাসা নেবেন আপনি বলে সম্বোধন করলাম, কারণ আজকের পর থেকে আর আপনার সাথে আমার তুমি সম্পর্কটা থাকবে না। আপনি মানসিকভাবে বিক্ষিপ্ত, খারাপ যেমনই হন না কেন, আমি সব মেনে নিয়েছি, কারণ ভালোবাসি আপনাকে। আপনার সব আবদার আমি মেনে নিয়েছি। আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, মেনে নিয়েছি আমি এতিম না, তবুও বাবা মাকে না জানিয়ে তাদের ছাড়াই বিয়ে করে নিয়েছি আপনাকে। আপনি আমাকে এই বাড়িতে থাকতে বলেছেন,
মেনে নিয়েছি আমি। আপনার রুমে থাকতে বলেছেন, মেনে নিয়েছি আমি। শেষ পর্যন্ত আপনি আমাকে আমার থেকে চেয়ে নিয়েছেন, দিয়ে দিয়েছি আমি। সব কিছুর বিনিময়ে আপনি আমাকে শুধুমাত্র একটু বিশ্বাস করতে পারলেন না, পারলেন না আমার ভালোবাসাকে বিশ্বাস করতে। আপনি আমার সাথে বারবার খারাপ ব্যবহার করেছেন, মুখ বুজে সহ্য করেছি আমি। আমি বুঝেছি আপনাকে, সব সময় আপনার দিকটাই ভেবেছি আমি। সব কিছুকে ছাপিয়ে ভালোবেসেছি আপনাকে। কিন্তু আপনি কি করলেন? সামান্য বিশ্বাসটুকু করতে পারলেন না আমাকে। আপনার সাথে আমার পরিচয় প্রায় 1 বছর, সম্পূর্ণ 1 বছরও হয়নি, তবুও ধরে নিলাম না হয় 1 বছর হয়েছে। আর আমার বাবা মা আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছে আজ 19 বছর। ভুলটা আমারই। তাদের 19 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার মাত্র 1 বছরের ভালোবাসাকে আমি বড় করে দেখেছি। তাদের ভালোবাসার অমর্যাদা তো আমি সেই দিনই করেছি, যেই দিন তাদের না জানিয়ে আপনাকে বিয়ে করেছিলাম আমি। কিন্তু আজ আমি আর পারলাম না। আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনি আমাকে এখানে আটকে রেখেছেন। আপনি একদিন আমি বলেছিলেন না, যদি কখনো আমার মনে হয় আপনার সাথে থাকা আমার সম্ভব না, সত্যি আজ আমার মনে হচ্ছে আপনার মতো একজন মানুষের সাথে আমার থাকা সম্ভব নয়। তাই চলে যাচ্ছি আমি। ভালো থাকবেন আপনি। মানলাম আপনি মানসিকভাবে সুস্থ নন, কিন্তু নিজের বেলায় তো সবটাই ভালো বোঝেন, শুধুমাত্র আমার বেলায় আপনি বোঝেন না। আপনি অবুঝ হয়ে যান, বিশ্বাস নেই আমার উপর। আমাদের বিয়েটা মৌখিকভাবে কবুল পড়ে হয়েছে, কোনো ডকুমেন্ট নেই। এই বিয়ের তাই ডিভোর্সের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আমি আর কখনো ফিরবো না। আজ আমি আমার 19 বছরের ভালোবাসাকেই বেছে নিলাম। ভালো থাকবেন আপনি, নিজের দিকে খেয়াল রাখবেন। আমি আর ফিরবো না। সব ভালোবাসার শেষটা সুন্দর হয় না, আমাদের শেষটা না হয় বিচ্ছেদই লেখা ছিল। ইতি আপনার হারানো কেউ। চিৎকার করে বসে পড়ল তাজ, মাথা চেপে ধরল সে। তাজের চিৎকার শুনে দৌড়ে এলো রাদিফ, জিজ্ঞেস করলো কি হয়েছে? হামলে পড়ল তাজ, জাপটে ধরল রাদিফকে, অস্থির হয়ে বলল, আমার আমার মৌ আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে ও? কেন চলে গেল? বলেছে আর নাকি আমার কাছে ফিরবে না সে। আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া? কিভাবে থাকবো আমি? হঠাৎ ছেড়ে দিল রাদিফকে, ছুটে গেল রাস্তায়, একটা ট্যাক্সি ধরে সোজা নীরার বাসায় চলে গেল। নীরার বিল্ডিংয়ে পুরুষ লোক অ্যালাউ করে না, কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে ঢুকে গেল তাজ। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল নীরা। দৌড়ে ঢুকে গেল রুমের মধ্যে, চারিদিকে হন্যে হয়ে খুঁজে চিৎকার করে বলল, আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেছিল নীরা। আর মৌমিতা সে কোথায়? সেখানে আসবে কেন? নীরা অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। মমিতা তো আপনার ওখানে ছিল, এখানে আসবে কি করে? রাদিফও ছুটে এসেছিল তাজের পিছু পিছু। যাই হোক না কেন, এমন সময় তাজকে একা ছাড়া একদম ঠিক হবে না। রাদিফ ঠান্ডা মাথায় ভাবলো সবটা। মমিতাকে অনেকবার কলও করেছিল, কিন্তু বরাবরই নাম্বারটা বন্ধ বলছে। কেউ যদি পালিয়ে যায় তাহলে সে কি নাম্বার খুলে রাখবে? অবশ্যই না, বন্ধই রাখবে। তবুও রাদিফ নিজের মনকে বোঝানোর জন্য বেশ কয়েকবার ট্রাই করেছিল মৌমিতার নাম্বারে। আর পালিয়ে যাওয়ার ব্যাপারেও রাদিফ মৌমিতাকে কোনো দোষ দিচ্ছে না। পিতামাতার এমন ঘটনা শুনে কোনো সন্তানই চুপ করে বসে থাকতে পারে না, মৌমিতাও পারেনি। তার উপর তাকে তাজের ঘরবন্দি করে রাখা, এছাড়া তো মেয়েটার কোনো উপায় ছিল না। তবে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে মেয়েটাকে, না হয় হয়তো তাজকে বাঁচানোই সম্ভব হবে না। রাদিফ ঠান্ডা মাথায় নীরাকে প্রশ্ন করলো, মৌমিতাদের বাসা সিলেটের ঠিক কোথায় বলতে পারো তুমি? ঠিক বলতে পারি না, শুনেছি ওদের নিজস্ব বাড়ি সিলেট হলেও ওরা নিজেদের বাড়িতে থাকে না। ওর বাবা চাকরির সূত্রতে পরিবারসহ সিলেটের অন্য অঞ্চলে থাকে। ওর বাবা চাকরির সূত্রে যেখানে থাকে ওখানকার ঠিকানাই আছে আমার কাছে। ওটাই দাও, দেখি ওখানে গিয়ে পাই কিনা। নীরার কাছ থেকে ঠিকানা নিয়ে তাজকে নিয়ে ওই দিন রাতের গাড়িতেই রওনা দিল সিলেটের উদ্দেশ্যে। সিলেটে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেছে, আর ঠিকানা খুঁজে বের করতে করতে সকাল 10টার বেশি বেজেছে। একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাদিফ আর তাজ। লোকজনের কাছে যতটুকু জিজ্ঞেস করতে জানতে পেরেছে মৌমিতারা এই বাড়ির দোতলায় ভাড়া থাকতো। কাপা কাপা হাতে কলিং বেল চাপালো তাজ। এক মধ্যবয়সী বেশ স্বাস্থ্যবান মহিলা দরজা খুলে দিল, বলল, আপনারা কারা ঠিক চিনতে পারলাম না তো। মৌ মানে মৌমিতারা আছে? মৌমিতা মানে তুমি মনির সাহেবের মেয়ের কথা বলছো? ওরা তো নেই এখানে। ব্যাকুল হয়ে পড়ল তাজ। রাদিফ সান্ত্বনা দিল তাজকে, শান্ত কণ্ঠে মহিলাকে জিজ্ঞেস করলো, কোথায় গেছে ওরা বলতে পারেন? ওদের দেশের বাড়িতে গিয়েছে। কখন মানুষের মৃত্যু আসে কেউ বলতে পারে না। এই তো পরশু মনির সাহেব একদম ঠিক ছিল। কাল সকালে রাস্তা পারাপার হতে
গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। শেষ রক্ষা আর হলো না, হাসপাতালে নেওয়ার পথেই মারা গিয়েছেন। লোকটা বড্ড ভালো মানুষ ছিলেন। মৌমিতাও এখানেই ছিল না, ঢাকায় পড়াশোনা করত। বাবার মৃতদেহ দেখে মেয়ের সে কি আহাজারি। শুনেছি মেয়ে ও বাবার সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তা তো জানি না, শুধু এইটুকু জানি ওদের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তাজ কেমন পাথর হয়ে গিয়েছে, কথা বলছে না কেন? হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। তাজের বাহু ধরে বাড়ির বাইরে নিয়ে এলো রাদিফ, বলল, এখন সুনামগঞ্জ যেতে হবে। মুখ খুলল তাজ, ডুকরে কেঁদে উঠল সে। দুই হাতে মুখ চেপে বলল, আমি অন্যায় করেছি কাকাই। মো সত্যি বলেছিল ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছিল, মারা গেছে ওর বাবা। আর আমি সবটা মিথ্যে মনে করে ওকে আটকে রেখেছিলাম। ও কি কোনোদিন ক্ষমা করবে আমাকে? কোথায় আমার মো? কোথায় আছে সে? কেমন আছে সে? সকালের নাস্তা খেয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে তাজ আর রাদিফ। নাস্তা বলতেই রাদিফ একা একাই খেয়েছে, তাজ কিচ্ছুটি মুখে দেয়নি। সুনামগঞ্জে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়েছে। কিন্তু মৌমিতা, সে কোথায়? সুনামগঞ্জ একটা জেলা শহর, এত বড় শহরে কোথায় খুঁজবে মৌমিতাকে? তবুও যেখানে যেখানে সম্ভব হয় খুঁজেছে তাকে, কোথাও পায়নি। একটা রেস্টুরেন্টে বসে আছে তাজ আর রাদিফ, উদ্দেশ্য দুপুরের খাবার খাওয়া। যদিও এখন সময়টা বিকাল। তাজ খাচ্ছে না, শুধু খাবার নেড়ে চেড়ে দেখছে। হঠাৎ খাবার রেখে রাদিফের দিকে তাকালো তাজ, শান্ত কণ্ঠে বলল, তুমি বলেছিলে না ডাক্তার এরিক আমাকে সুস্থ করে দিতে পারবে? আমি সুস্থ হতে চাই কাকাই। তা বললেই তো হবে না, তার জন্য আমাদের লন্ডনে যেতে হবে। ডাক্তার এরিক তো লন্ডনে রয়েছে। তুমি তাড়াতাড়ি সম্ভব আমাদের লন্ডনে যাওয়ার ব্যবস্থা করো। আমাকে সুস্থ হতেই হবে, তারপর আমার বউকে খুঁজে বের করতে হবে। সব কিছু গুছিয়ে লন্ডনে যেতে যেতে প্রায় 1 মাস সময় লেগেছে। এই 1 মাস হন্যে হয়ে পাগলের মতো মৌমিতাকে খুঁজেছে তাজ, কিন্তু কোথাও খোঁজ পায়নি। গতকাল তাজ আর রাদিফ, আজ থেকেই তাজের চিকিৎসা শুরু হবে। ডাক্তার এরিকের তত্ত্বাবধানায় চলবে তাজের চিকিৎসা। রৌদ্রোজ্জ্বল দিন, মাথার উপর খা খা করে জ্বলছে সূর্যটা। লন্ডনের সূর্যটা যেন লন্ডনে স্বাগত জানাচ্ছে তাজকে। ডাক্তার এরিকের চেম্বারে বসে আছে তাজ আর রাদিফ। কিছু টেস্ট করানো হয়েছিল তাজকে, সেই রিপোর্টগুলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ডাক্তার এরিক। বয়স বোধহয় 40-এর কোথায় পড়েছে এই শ্বেতাঙ্গ ডাক্তারের। অতিরিক্ত ধবধবে ফর্সা ডাক্তার এরিক, চেহারায় ছাপ নেই বয়সের। মুখ দেখে মনে হয় 25 বছরের থাকড়া যুবক সে। শারীরিক কাঠামো তেমন, চোখে চিকন ফ্রেমের চশমা ঝুলছে। ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠছে তাজ। অস্থির কণ্ঠেই তাজ শুধালো, কি এত দেখছেন ডক্টর? আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরতে হবে। দেশে ফিরে আমার বউকে খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিন প্লিজ ডক্টর, প্লিজ। ডাক্তার এরিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাজের দিকে। তাকাবেই না বা কেন? সে জাতগতভাবেই একজন ইংরেজ। এই বাংলা শব্দগুলো তো উচ্চারণেই দাঁত ভেঙে যাবে, আর তো অর্থ বোঝা। তাজ বোধহয় বুঝতে পারলো ব্যাপারটা। সে নিজের বলা বাংলা কথাগুলো ইংরেজিতে বলার উদ্যোগ নিতেই তাজ থামিয়ে দিল। ডাক্তার এরিকের দিকে ইশারা করে বলল, আপনি আপনার কাজ করুন। ডাক্তার এরিক আর মাথা না ঘামিয়ে আবার রিপোর্ট দেখায় ব্যস্ত হয়ে পড়ল। হাসপাতালের 4 দেয়ালের মধ্যে দিন কাটছে তাজের। মমিতার কথা খুব মনে পড়ে। কেমন আছে সে? আচ্ছা, তার কি মনে পড়ে তাজকে? হয়তো মনে পড়ে না, মনে পড়লে তো অবশ্যই ওর সাথে যোগাযোগের চেষ্টা করতো। আচ্ছা, মমিতা কি জানে তাজ দেশে নেই, লন্ডনে চলে এসেছে? লন্ডনে এখন বসন্তকাল, ফুলে ফুলে ভরে উঠেছে চারিদিক। লন্ডনের বসন্তকালটা বাংলাদেশের থেকে আলাদা, কিছুটা নয় বরং ব্যাপক আলাদা। পথের ধারের গাছগুলোতে ফুটেছে চেরি ফুল, ক্ষণে ক্ষণে ঝরে পড়ছে ফুলগুলো। প্রকৃতিতে যেন প্রেম লেগেছে, নতুন রূপে সেজেছে তারা। চারিদিকে সুখ সুখ অনুভূতির মধ্যেও সুখ নেই শুধু একজন মানবের মনে। হাসপাতালের জানালা থেকে বিষণ্ণ মনে বাহিরে তাকিয়ে আছে তাজ। চোখে মুখে তার বিষাদের ছায়া, বুকে তার বিচ্ছেদের যন্ত্রণা, কাউকে কাছে পাওয়ার তীব্র আকুলতা। আচ্ছা, প্রকৃতি কি বোঝে না তাজের মনের আকুলতা? যদি বুঝেই থাকতো তবে এত সুন্দর সেজেছে কেন তারা? এত সুন্দর বর্ণিল বসন্তকেও তাজের যেন তিক্ত লাগছে, ভীষণ বিরক্ত লাগছে। প্রকৃতির এত সৌন্দর্য দেখার মন মানসিকতা যে তাজের নেই। তাজ প্রতিক্ষণে প্রহরে গুনছে কবে সে সুস্থ হবে, কবে দেশে ফিরতে পারবে, কবে সে আবার ফিরে পাবে তার প্রেয়সীকে। একসাথে ঘর বাঁধবে, ভালোবাসার ঘর, একে অপরের পাশে থাকবে চিরটাকাল। দীর্ঘশ্বাস ফেলল তাজ, জানালার পাশ থেকে সরে গেল নিঃশব্দে। বালিশের নিচ থেকে মোবাইলটা বের করলো। মোবাইল ঘেটে মমিতার কতগুলো হাস্যোজ্জ্বল ছবি বের করলো। করুণ কণ্ঠে বলল, আমি নয় একটা ভুল করেছিলাম,
তুমি আমাকে বোঝাতে, সামনে থেকে শাস্তি দিতে, তবু কেন চলে গেলে আমাকে ছেড়ে? কেন দিলে আমার বিচ্ছেদের করুণ যন্ত্রণা? একটু থামলো তাজ, আবারও বলল, জানো তো, লন্ডনে বসন্ত চলছে। কি সুন্দর করে সেজেছে প্রকৃতি। হুম, আমি কিছু দেখছি না, একটুও দেখছি না। আমি সুস্থ হয়ে দেশে ফিরে তোমাকে খুঁজব। তারপর কোন এক বসন্তে আমরা লন্ডনে আসব। তোমার হাতে হাত রেখে লন্ডনে বসন্ত দেখব। তোমাকে ছাড়া আমি কিভাবে সৌন্দর্য উপভোগ করি বলো তো? আবার থামলো তাজ, করুণ কণ্ঠে বলল,